নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। আজকের এডিট বিটের আমার অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্ট বারবার তাকে বলছেন আপনি কণ্ঠেশ্বরের নমুনা দিন, কিন্তু কিছুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হচ্ছেন না। আজ ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যাতে তাকে কণ্ঠস্বর দিতে না হয়। আর ফল কি হয়েছে? একেবারে ভৎসনা। ভৎসনা মানে চূড়ান্ত ভৎসনা। কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যদি আপনি এরপরে না যান, আপনাকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া হবে। আর শুধু রক্ষা কবচ তুলে নেওয়া নয়, আর্থিক জরিমানাও করা হবে। কিন্তু আমাদের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কিসের? নিজে তো স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ আমি নির্বাচনী প্রচারে এই ধরনের ডিজে মন্তব্য করেছি। 4 তারিখের পর, 4 তারিখ বেলা 1টার পর ডিজে বাজবে, নিজে বলছেন, আবার স্বীকারও করছেন। কিন্তু কণ্ঠস্বর দিতে এত ভয় কেন? কোর্টের ভৎসনা শুনবো, কিন্তু তাও আমি কণ্ঠস্বর দিতে যাব না। আসলে ভয়টা তার অন্য জায়গায়। কেন বলুন তো? কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তো তার ভয়ের টেস্টের কথা ছিল, সেটা তো আলটিমেটলি হয়ে ওঠেনি। এখন হয়তো তিনি মনে মনে ভাবছেন এই ভয়েস টেস্ট যদি আমি দিই তাহলে অন্য কোনো কেসে এই ভয়েস টেস্ট ব্যবহার হবে না তো। নিশ্চয়ই তার ভয় আছে। না হলে যখন বারবার তাকে তলব করা হচ্ছে, হাইকোর্ট থেকে বারবার বলছেন যে আপনি কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন, তিনি সেটাকে এড়িয়ে যাচ্ছেন, গড়াজির হচ্ছেন, উল্টে রক্ষা কবচ পেয়ে আবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে যেভাবে ভৎসনা করেছেন, সত্যি তার সম্মান যদি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে এরপরে আর এ ধরনের কোনো ভুল করবেন না। আগামী 15 জুলাই তাকে আবার একটা ডেট দেওয়া হয়েছে, তিনি যেন যান বিধাননগর সাইবার ক্রাইমে এবং সেখানে গিয়ে তার কণ্ঠস্বর দিয়ে আসেন। কিন্তু প্রশ্ন আমাদের এখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শুধু একটা মাত্র এই ডিজে মামলার জন্য রক্ষা কবচ পাননি, আরও অনেকগুলো মামলা নিয়ে বারবার তিনি কোর্টের দ্বারস্থ হচ্ছেন। কখনো বলছেন আমি বিদেশে যাব, আমাকে ছেড়ে দেওয়া হোক, কখনো আবার বিধানসভায় সই বিতর্কে তাকে যখন সিআইডি ডাকছে কোর্টে চলে যাচ্ছেন। এরপরে তো আবার সেবাস্টয় নিয়ে একের পর এক মামলা আসছেন। এখন সেবাস্টয় নিয়ে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে যারা চিকিৎসা করতে গেছে তাদের মধ্যে অনেকের এমন এমন ঘটনা ঘটেছে যা নিয়ে রীতিমতো নতুন করে মামলা বা এফআইআর হওয়া শুরু হয়ে গেছে। আজকে তো এমন একটা কেস এসছে যে একজন মহিলার পা কেটে বাদ দিতে হয়েছে। বুঝতে পারছেন সেবাস্টয় মানে কী ধরনের কাজ সেখানে হতো? সরকারি সমস্ত পরিকাঠামোকে কাজে লাগিয়ে সেবাস্টয় ডায়মন্ড মডেল তৈরি করতে চেয়েছিলেন, যেখানে পড়ুয়া ডাক্তার যারা পাসই করেনি তাদেরকে ডাক্তার সাজিয়ে এনে ট্রিটমেন্ট করেছেন। কারো চোখ গেছে, কারো পা গেছে, কারো ব্লাডে অন্য রোগ এসে গেছে। কী সব করেছেন ভাবুন। কে তিনি? তিনি ডায়মন্ড হারবারের সাংসদ। কে তিনি? তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সর্বভারতীয় কথাটা আর লেখা যায় না, কিন্তু লেখেন। কিন্তু এই ভাইপোর যে কী হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বা কতদিন তাকে বাঁচাবেন, এটা এখন বোধহয় নিচুতলার কর্মীরাও বুঝে গেছেন। আর সবথেকে হাস্যস্কর কী জানেন? যখন কোর্ট তাকে ভৎসনা করে বলছে আপনাকে যেতে হবে, নাহলে আপনার রক্ষা কবচ তুলে নেব, তখন ভয় বলছেন হ্যাঁ হুজুর যাব, কিন্তু আমাদের ওপর যেন ডিম ছোড়া না হয়। মানে ডিম থেরাপিতেও তার ভয়, ভাবুন। ফলে যে জায়গাটা এখন তৈরি হয়েছে, যে এক হচ্ছে ডিম থেরাপি, দুই হচ্ছে সিআইডি সই বিতর্কে তাকে তলব, ডিজে মামলায় তার কণ্ঠস্বর নমুনা দেওয়া, অন্যদিকে সেবাস্টয় নিয়ে তার বিরুদ্ধে একের পর এক এফআইআর মামলা, তার আত্মসহায়ক রীতিমতন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তার আরও কাছের অনুগামীরা দেবরাজ চক্রবর্তীর মতন যারা, তারা অ্যারেস্ট হয়ে বসে আছেন। এছাড়াও তো নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, তার তো কেস চলছে ইডি সিবিআইয়ের। তাহলে ভাইপো এখন গভীর সংকটে। তাই আগামী 15 জুলাই তিনি যে তার কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন, এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন থাকছে, আদৌ তিনি যাবেন কি না। কারণ ভয় তো তার অন্য জায়গায়। আসল ভয় হচ্ছে তার কণ্ঠস্বরের নমুনা যদি
অন্য কোনো কেসে কেন্দ্রীয় এজেন্সি চেয়ে বসে, আর এখন তো সরকারটা নিজের হাতে নেই, পুলিশও হাতে নেই, প্রশাসনও হাতে নেই, আইপিএস আইএএস কেউই তো সঙ্গে নেই, আর কর্মী তো কেউই নেই, আর দলে দলে তো তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়ছে, কোথাও পরিষদীয় দল, কোথাও সংসদীয় দল, আর রাজ্যসভার সংসদ যারা পদত্যাগ করেছিলেন তারা তো ইতিমধ্যেই আবার বিজেপির পতাকা তুলে নিয়েছেন, আবার প্রার্থী হয়ে গেছেন রাজ্যসভা সংসদ হিসাবে। ফলে রাজ্যসভার সদস্য সংখ্যা তৃণমূলের তো আরও কমে গেল, 10-এ নেমে এলো। আর ওদিকে 29 জন লোকসভা সাংসদের মধ্যে 20 জন ইতিমধ্যেই চলে গেছে, তারাও তো কদিন পরে এনসিপিআইতে এখন আছেন, পরবর্তীকালে হয়তো নাম লেখাবেন বিজেপিতে। কিন্তু ভাইপোর কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে? 21শে জুলাই শহীদ দিবস পালন করবে, সেটাও করতে পারবেন কিনা সন্দেহ। ওদিকে যে তহবিল, সেই তহবিল ইতিমধ্যেই ইডি ফ্রিজ করে দিয়েছে। আবার আজ শুনলাম আরও একজন প্রাক্তন বিধায়ক মামলা করেছেন, যেখানে অনিয়মিত লেনদেন হয়েছে বলে সেই 4টে অ্যাকাউন্ট আবার সিজ হয়েছে। যদিও কলকাতা হাইকোর্ট থেকে একটা হালকা করে একটা সুবিধা পেয়েছেন, যে কিছুদিনের জন্য ব্যবহার করতে পারেন শুধু দলীয় তহবিলের কাজে, কিন্তু সে তো অরূপ বিশ্বাসের ফ্রিজ করে দেওয়া অ্যাকাউন্ট, সেটা নয় হলো, কিন্তু বাকি অ্যাকাউন্টগুলো যেগুলো ফ্রিজ করেছে সেই টাকাগুলো তো আটকে রইল। ফলে দলের কাছে টাকাও নেই, দলের প্রতীকও আদৌ থাকবেন কি থাকবে সেটা নিয়েও এখন নির্বাচন কমিশনের কোর্টে বল রয়েছে। ফলে সব মিলিয়ে বেকায়দায় রয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে আবার কি, ভাইপোবাবু যে প্রাইভেট জেটে চলেন, হেলিকপ্টারে চলেন, সেখানেও আবার দুর্নীতি ধরা পড়েছে। কেয়ারওয়েল এভিয়েশন বলে যে কোম্পানি থেকে এই এভিয়েশনের চপার বা জেট ভাড়া নিতেন, সেখানে নাকি তৃণমূল অ্যাকাউন্ট থেকেই টাকা গেছে। আবার সেই টাকা দিয়েই অন্য একটি দ্বীপপুঞ্জ থেকে আনসিকিউর্ড লোন তুলে এনে এই এয়ারক্রাফটগুলো কেনা হয়েছে। বুঝতে পারছেন কীভাবে মানি লন্ডারিং হয়েছে? ইডি তো ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে, এবং সেই তদন্তে নিশ্চয়ই প্রমাণ হবে যে কিভাবে এই মানি লন্ডারিংগুলো হয়েছে। ফলে ভাইপোবাবু খুব সাবধান, তিনি এর পরে কি করবেন। একেই তো কেসে কেসে জর্জরিত, দল ভেঙে খান খান। আগামী দিন সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে ইন্ডিয়া ব্লকের যেসব নেতাগুলোর সঙ্গে তাদের যোগাযোগ, তারাও আলটিমেটলি পাশে দাঁড়াবেন কি না সেটাও প্রশ্ন। সামনে বাদল অধিবেশন, তার আগে তিনি দিল্লিতে পার্লামেন্টে যেতে পারবেন কি না, তার আগে তার হাজতবাস হবে। কারণ তার প্রতি যে আর কোনো শ্রদ্ধা ভালোবাসা নেই, এটা তো খুব পরিষ্কার হয়ে গেছে। কারণ ঋতপন্থী তৃণমূলরা তো ইতিমধ্যেই তাকে বয়কট করেছে, তাকে তো কেন্দ্রীয় কমিটিতে রাখেনি নি। আর কালীঘাটপন্থী তৃণমূলের মধ্যে কুণাল ঘোষ তো সরাসরি বলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, তার আত্মসহায়কের বিরুদ্ধে, তার চপার চড়া বা এয়ারক্রাফট চড়ার বিরুদ্ধে। ফলে ঘরের মধ্যেই তো তিনি একেবারে এক ঘরে হয়ে গেছেন, কি করবেন বলুন তো। ফলে যত সময় যাবে তত আরও খারাপ হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ভাবতে হবে আগামী দিন তিনি কাকে নিয়ে চলবেন। পিসি আর কতদিন তাকে বাঁচাতে পারবেন? পিসি যদি বাঁচিয়েও দেন, জেল হাজত তার কী করে বাঁচবেন? আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বাঁচা তার অত্যন্ত কঠিন। কারণ একের পর এক কেস যেভাবে সামনে এসেই চলেছে, যে কোনো একটি কেসে তাকে কিন্তু হাজতবাস করতেই হবে। এবং তার বলার মতন কোনো বক্তব্য এই মুহূর্তে আমরা সংবাদ মাধ্যমে তো পাচ্ছি না। আগামী দিনেও তিনি কি বলবেন, বরঞ্চ বেশিরভাগই তাকে দৌড়তে হচ্ছে আদালতে। ফলে এই দলের এক সময় যিনি সেনাপতি বলে পরিচিত, তার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটে। তাই যত সময় যাবে এই চাপ কিভাবে তিনি সামলাবেন, কিভাবে আইনি লড়াই লড়বেন, কিভাবে তৃণমূল দলকে বাঁচাবেন, আদৌ বাঁচাতে পারবেন কি না, সেটা আমাদের সবার নজর থাকবে। তাই আমাদের অনুষ্ঠানে একদম শেষে এসে গেছি। আমাদের ভিউয়ার্স পোল, যে ভিউয়ার্স পোলে আপনারা প্রতিদিন আমাদের প্রশ্নের উত্তর দেন, আজও এই ভিউয়ার্স পোলে আপনাদের মতামত আমাদের জানান। আমি প্রশ্ন রাখবো আপনাদের জন্য। আজকের প্রশ্ন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠ দিতে এত ভয় পাচ্ছেন? এটা আমাদের প্রশ্ন। আপনারা আপনাদের মতামত ভিউয়ার্স পোলের মাধ্যমে আমাদেরকে জানান। পরবর্তীকালে আপনাদের এই মতামত আপনারা আমাদের ডিজিটাল পেজে পর্দায় করে রাখবেন।
অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আপনারা সমস্ত নিউজ আপডেটের জন্য নজর রাখুন নিউজ টাইমের ডিজিটাল পেজে এবং আমাদের এই পেজ আপনারা সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।